সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। রসায়নের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সাথেই রয়েছি আমি সুজিত কুমার দাস, রসায়ন বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত দুটি ক্লাসে তোমরা রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত জেনেছ এবং সেখানে আমরা রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পেয়েছিলাম। আজ আমি বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি দূর করে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে আরো আধুনিক মতবাদ উপস্থাপন করে। আমরা আজ এই বোর পরমাণু মডেল সম্পর্কে একটু বিস্তারিত জানব। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী নিলস বোর তার এই পরমাণু মডেলটি এটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর, অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেলটি উপস্থাপন করেছেন। তাহলে আমাদের আগেই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা আসলে একটু জানা দরকার। আসলে আলোর বিকিরণ সম্পর্কিত চারটা তত্ত্ব রয়েছে। স্যার আইজ্যাক নিউটনের কণা তত্ত্ব, তাড়িৎচুম্বক তত্ত্ব, এরপর তোমার আলোর তরঙ্গ তত্ত্ব এবং সর্বশেষ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ স্যার আইজ্যাক নিউটনের কণা তত্ত্ব, তারপরে তাড়িৎচুম্বক তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, আরেকটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই চারটা তত্ত্ব আসলে আলো সম্পর্কিত রয়েছে, কিন্তু এদের মধ্যে সর্বাধুনিক এবং সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্বটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এবং সেটা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে তার কোয়ান্টাম তত্ত্বটা উপস্থাপন করেন এবং এই কোয়ান্টাম তত্ত্বটা আবিষ্কারের জন্যই 1905 সালে এই ম্যাক্স প্লাঙ্ককে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে আমরা প্রথমে এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা একটু জেনে নিই। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, অর্থাৎ কোনো বস্তু যখন আলোক শক্তি শোষণ বা বিকিরণ করে তবে সেটা বিচ্ছিন্নভাবে ঘটে থাকে। অর্থাৎ কোনো বস্তু কর্তৃক আলোর শোষণ বা বিকিরণ বিচ্ছিন্নভাবে ঘটে এবং এই শোষিত বা বিকিরিত শক্তিটা এটা একটা নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। আমি আবার একটু বলছি, একটু লক্ষ্য করো। অর্থাৎ কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমপরিমাণ শক্তিটা শোষণ বা বিকিরণ করে। শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণকেই বলা হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণটাকেই বলা হচ্ছিল কোয়ান্টাম বা ফোটন। আর এই কোয়ান্টাম শক্তিটা শোষিত বা বিকিরিত রশ্মির কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি এর সমানুপাতিক। অর্থাৎ এই কোয়ান্টাম শক্তিটাকে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে এটা এই শোষিত বা বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সি, এই চিহ্নটাকে বলা হচ্ছিল নিউ। অর্থাৎ এই নিউ দ্বারা ফ্রিকোয়েন্সি প্রকাশ করা হচ্ছে। তাহলে এই কোয়ান্টাম শক্তিটা শোষিত বা বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের সমানুপাতিক। এখান থেকে একটু লক্ষ্য করো, সমানুপাতিক ধ্রুবক উঠায় দিলে একটা ধ্রুবক আসবে যেটাকে এইচ দ্বারা প্রকাশ করছি। এই এইচ কেই বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আর এর অবশ্যই একটা মান আছে 6.626 গুণ 10⁻³ জুল সেকেন্ড। অর্থাৎ এইচ এর এককটা হলো জুল সেকেন্ড। হ্যাঁ, এই জুল সেকেন্ড কেন একক হচ্ছে একটু লক্ষ্য করো। আমরা যদি এখান থেকে এইচ ইকুয়াল লিখি, দেখো E/নিউ লেখা যাচ্ছে। এই ই এর শক্তির এককটা কি? শক্তির এসআই একক জুল, আর নিউ এর একক কম্পাঙ্কের একক কি? হার্টজ। হ্যাঁ, কম্পাঙ্কের একক হার্টজ। আর হার্টজ মানে কি আসলে পার সেকেন্ড। এই পার সেকেন্ডকে হার্টজ লেখা হয়, তাহলে এটা কিন্তু পার সেকেন্ড। তাহলে এটা উপরে গেলে কি? জুল সেকেন্ড। এই কারণে এইচ এর এককটা আসলে কি? জুল সেকেন্ড। এইটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে এই কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করেই বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন বা তত্ত্বটা উপস্থাপন করেন।
তাহলে আমরা এবার এই বোর পরমাণু মডেলটা একটু বিস্তারিত জানি। অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর 1913 সালে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কিত তার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন, যা এই বোর পরমাণু মডেল নামে পরিচিত। এই মডেলের উল্লেখযোগ্য প্রস্তাবগুলো নিয়ে আমি এবার আলোচনা করছি। আমরা মূলত তিনটা প্রস্তাবে ভাগ করছি। এক নাম্বার শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। হ্যাঁ, আমি একটু চিত্রটা একটু এঁকে নিচ্ছি, একটু লক্ষ্য করো। এটা নিউক্লিয়াস, এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, অর্থাৎ প্রত্যেকটা এক একটা শক্তি স্তর। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। এই প্রস্তাবে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন একটু লক্ষ্য করো তোমরা। তিনি বলেছেন পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এ কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত এবং প্রত্যেকটা শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে এই সকল শক্তি স্তরের শক্তি তত বৃদ্ধি পাবে এবং এই শক্তি স্তরগুলোকে সাধারণত n ইকুয়াল 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে n ইকুয়াল 1 অর্থাৎ এটা প্রথম শক্তি স্তর, n এর মান 2 অর্থ এটা দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 অর্থ এটা তৃতীয় শক্তি স্তর। আমি আবার একটু বলছি, তোমরা একটু লক্ষ্য করো। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, অর্থাৎ এই প্রস্তাবে তিনি যেটা বলেছেন পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন, অর্থাৎ প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির একটা নির্দিষ্ট মান রয়েছে। আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে এই সকল শক্তি স্তরের শক্তি তত বৃদ্ধি পাবে। আর n ইকুয়াল 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা সাধারণত এই শক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয়। অর্থাৎ n ইকুয়াল 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, n এর মান 2 এটার অর্থ দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 এটার অর্থ তৃতীয় শক্তি স্তর। এর পরবর্তী যে প্রস্তাব কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। হ্যাঁ, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এখানে তিনি বলেছেন একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং সেটা h/2π এর সরল গুণিতক। অর্থাৎ কৌণিক ভরবেগ mvr ইকুয়াল n/2π। অর্থাৎ এই কৌণিক ভরবেগটা h/2π এর সরল গুণিতক। এই n হচ্ছে একটা সরল সংখ্যা, n এর মান তোমার 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। অর্থাৎ এখানে নিশ্চয় বুঝতে পেরেছো যে এখানে n এর মানটা এখানে এই n ইকুয়াল 1, 2, 3, 4 ইত্যাদি। আর h নিশ্চয় জানো এটা প্লাঙ্কের ধ্রুবক, h প্লাঙ্কের ধ্রুবক। আর m হলো ইলেকট্রনের ভর, m হলো ইলেকট্রনের ভর, আর v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর r হলো শক্তি স্তরের ব্যাসার্ধ, শক্তি স্তরের ব্যাসার্ধ। ইলেকট্রন যে শক্তি স্তরে থাকবে সেই শক্তি স্তরের ব্যাসার্ধ। আমি আবার একটু বলছি, একটু লক্ষ্য করো। একটি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এটা নির্দিষ্ট এবং তা h/2π এর সরল গুণিতক।
অর্থাৎ কৌণিক ভরবেগ mvr ইকুয়াল n/2π, যেখানে n এর মান 1 2 3 ইত্যাদি। অর্থাৎ n ইকুয়াল 1 মানে প্রথম শক্তি স্তর, n ইকুয়াল 2 মানে দ্বিতীয় শক্তি স্তর। আর h প্ল্যাঙ্কের ধ্রুবক, m ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর r হলো শক্তি স্তরের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার কৌণিক ভরবেগকে আমরা কেন mvr লিখছি, আসলে কৌণিক ভরবেগটা কি? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে কৌণিক ভরবেগটা একটু জানতে হবে। তোমরা ফিজিক্সের প্রথম পত্রের ভেক্টর যে চ্যাপ্টার, প্রথম অধ্যায়, সেখানে একটা তোমরা ডট গুণফল এবং ক্রস গুণফল সম্পর্কে জানতে পারবে। সেখানে বা পরবর্তীতে আমরা এই কৌণিক ভরবেগ সম্পর্কিত তোমরা ফিজিক্স এটা দেখবে। তারপরে আমি এখানে বলছি, একটু লক্ষ্য করো, কৌণিক ভরবেগের সংখ্যাটা এভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ ঘূর্ণায়মান কোন বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হচ্ছিল কৌণিক ভরবেগ। মনে করো এখানে নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন এভাবে ঘুরতেছে। তাহলে এই যে ঘূর্ণায়মান একটা বস্তু বা ইলেকট্রন কণা, এর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যদি আর হয়, এটাকে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে। ঘূর্ণায়মান কোন বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং তার ভরবেগের ভেক্টর গুণফলকে, অর্থাৎ এটার ভর যদি m হয়, বেগ যদি v হয়, তাহলে ভরবেগ, বেগ যেহেতু ভেক্টর রাশি, ভর স্কেলার রাশি, বেগকে এই ভর দ্বারা গুণ করলে ভরবেগ, এটাও কিন্তু একটা ভেক্টর রাশি হয়ে যাবে। অর্থাৎ কোন ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে সেই গুণফলটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ ভরবেগ একটা ভেক্টর রাশি। তাহলে একটু লক্ষ্য করো যে এই ব্যাসার্ধ ভেক্টর এর দিক এটা, আর যখন এভাবে ঘুরছে তখন দেখো যে ঘুরতে ঘুরতে যখন, তার মানে এই বিন্দুতে এই বেগের বা ভরবেগের দিক কিন্তু এদিক হয়ে যাবে। অর্থাৎ ভরবেগের দিক এদিক, ব্যাসার্ধ ভেক্টরের দিক এদিক। তাহলে কৌণিক ভরবেগের যে সংজ্ঞা, কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হচ্ছিল কৌণিক ভরবেগ। অর্থাৎ এই ব্যাসার্ধ ভেক্টর আর ভরবেগ হচ্ছে mv, এই দুটোর ভেক্টর গুণফল। হ্যাঁ, এটাকে সাধারণত ক্রস গুণফল বলা হয়, ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। এটা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে জানবে। তাহলে এই দুটোর ভেক্টর গুণফলকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। আর এটার যদি আমরা মান বের করতে চাই, তখন দেখবা সেখানে যে এটার যে গাণিতিক সংজ্ঞা, সেটা হলো r m v, আর এই দুটোর মধ্যবর্তী কোণের সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ ভেক্টরের দিক এইদিকে, ভরবেগের দিক এইদিকে, মধ্যবর্তী কোণ নিশ্চয়ই তাহলে কত, 90 ডিগ্রি। তাহলে আমরা r m v sin 90, sin 90 এর মান কত, 1। তাহলে আমরা r m v, তার মানে m v r, এটাই হলো আমাদের কৌণিক ভরবেগ। অর্থাৎ ঘূর্ণায়মান কোন বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হচ্ছিল কৌণিক ভরবেগ। আর কৌণিক ভরবেগকে এইভাবে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর আর ভরবেগের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। আর এর যে গাণিতিক সংজ্ঞা সেটা এরকম, অর্থাৎ r m v sin থিটা। এই থিটাটা হলো এই ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছিল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, mvr। এই কারণেই কৌণিক ভরবেগকে লেখা হচ্ছিল mvr। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা কৌণিক ভরবেগের বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটা বিষয় ক্লিয়ার করছি, যে এই যে কোণ, অর্থাৎ নিলস বোর এই সম্পর্কে যে প্রস্তাব বলেছে যে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2π, এটা কিন্তু প্রকৃতপক্ষেই কৌণিক ভরবেগ এটা হয়ে থাকে এবং এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। কিন্তু কেন এটা হয়, কেন h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক, এর ব্যাখ্যাটা কিন্তু এই নিলস বোর দিতে পারেননি, যা পরবর্তীতে ডি ব্রগলির সমীকরণ আবিষ্কার করার পর এটার ব্যাখ্যা দেওয়া গেছে। ডি ব্রগলির যে সমীকরণ, সেটা হলো এই ল্যামডা ইকুয়াল h/mv, ল্যামডা ইকুয়াল h/mv। অর্থাৎ ডি ব্রগলির মতে আলো দ্বৈত ধর্ম বিদ্যমান, আলোর দ্বৈত ধর্ম, অর্থাৎ আলোর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। ঠিক ইলেকট্রনেরও
কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম বিদ্যমান। তার মানে আলো যেমন যদি এই সমীকরণ মেনে চলে, ইলেকট্রনটাও এই সমীকরণ মেনে চলবে। তার মানে কি, ইলেকট্রন তার চলার পথে তার কিন্তু কণা ধর্ম বিদ্যমান, আবার কি তরঙ্গ ধর্ম বিদ্যমান। আসলে বিজ্ঞানী নিলস বোর তার এই পরমাণুর গঠন সম্পর্কিত যখন এই প্রস্তাবটা দেন, তখন ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করা হয়েছিল, কারণ তখন ইলেকট্রনের তরঙ্গ ধর্মটা আবিষ্কৃত হয়নি, যা পরবর্তীতে এটা আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্মই বিদ্যমান। তাহলে একটু লক্ষ্য করো, এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে, তাহলে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে তরঙ্গাকারে চলে, তাহলে নিশ্চয়ই সেইভাবে চলবে, এভাবে তরঙ্গাকারে চলবে, এভাবে চলবে তরঙ্গাকারে। তাহলে একটা ইলেকট্রন যদি তরঙ্গাকারে চলে, তাহলে দেখো যে এই পথের পরিধি যদি আমি 2πr লিখি, অবশ্যই যেহেতু ইলেকট্রনটা কোনো বিরতিহীন ভাবে চলতেছে, অনবরত তরঙ্গাকারে চলতেছে, অবশ্যই এই পরিধিটা হবে তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক। কারণ ইলেকট্রন কিন্তু থামবে না, সার্বক্ষণিক এভাবে চলবে তরঙ্গাকারে। তাহলে অবশ্যই এই পরিধিটা হবে কি তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক। এবার একটু লক্ষ্য করো, আমরা ল্যামডার বদলে ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী যদি h/mv বসিয়ে দেই, তাহলে দেখো 2πr ইকুয়াল n ইন্টু h/mv। mv এখানে নিয়ে আসলে অতএব mvr, আর 2π কে যদি নিচে নিয়ে যায়, তাহলে দেখো nh/2π। অর্থাৎ আমরা এই ফরম্যাটটা খুঁজে পাচ্ছি। এটাই হচ্ছিল এটার ব্যাখ্যা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আসলে বিজ্ঞানী নিলস বোর যখন এই mvr ইকুয়াল nh/2π এই ধারণাটা দেন, তখন কিন্তু তিনি এই ইলেকট্রনকে কণা হিসেবে ধারণা করেছিলেন, কারণ ইলেকট্রনের তরঙ্গ ধর্ম তখনও জানা ছিল না, যা পরবর্তীতে ডি ব্রগলির সমীকরণ আবিষ্কারের পর এটা জানা গেছে। এখানে তখন কেন এটা, এর ব্যাখ্যা তিনি দিতে পারেননি, যেটা ডি ব্রগলির সমীকরণ আবিষ্কারের পর এটার ব্যাখ্যাটা দেওয়া সম্ভব হয়েছে। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আরেকটা প্রস্তাব রয়েছে, যেটা হলো শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। হ্যাঁ, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন ঘুরবে, অর্থাৎ একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রন কিন্তু কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। অর্থাৎ একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করবে, তখন সে শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তবে ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তরিত হয়, তখন সে আলোক শক্তি হিসেবে শক্তি শোষণ বা বিকিরণ করবে। অর্থাৎ ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে সে আলোক শক্তি হিসেবে শক্তি শোষণ বা বিকিরণ করবে। ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তাহলে সে শক্তি বিকিরণ করবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিবে। আর ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হয়, তাহলে সে শক্তি শোষণ করবে। অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হলে শক্তি বিকিরণ করবে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হলে শক্তি শোষণ করবে। এই বিকিরিত বা শোষিত শক্তিটা দুই স্তরের শক্তির পার্থক্যে সমান। এটার শক্তিকে, নিম্ন শক্তি স্তরের শক্তিকে যদি আমি E1 দ্বারা প্রকাশ করি, উচ্চ শক্তি স্তরের শক্তিটাকে যদি E2 দ্বারা প্রকাশ করি, তাহলে এই শোষিত বা বিকিরিত শক্তি ডেল ই হবে E2 মাইনাস E1, এবং এটাকে আমরা লিখতে পারি H নিউ, কারণ এটা আলোক শক্তি হিসেবে এই শক্তির শোষণ বা বিকিরণ করবে। অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তিটা আসলে হবে এই শোষিত শক্তি, অর্থাৎ আলোর শোষিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ H নিউ প্লাঙ্ক অনুযায়ী H নিউ, বা এটাকে আমরা Hc বাই ল্যামডা লিখতে পারি। কারণ নিশ্চয়ই তোমরা জানো c ইকুয়াল নিউ ল্যামডা, অর্থাৎ বেগ ইকুয়াল কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে নিউ ইকুয়াল কি লিখতে পারি, নিউ কে লিখতে পারি c বাই ল্যামডা।
নিউ এর বদলে সি বাই ল্যামডা লিখলে এই সি বাই ল্যামডা, এভাবেও আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বোর পরমাণু মডেলটা আসলে বুঝতে পেরেছো। এবার আমরা এই মডেলের যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই অংশগুলো দেখব। সীমাবদ্ধতা। এই বোর পরমাণু মডেল, এটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন সদৃশ যে সকল আয়ন রয়েছে, যেমন মনে করো হিলিয়াম, লিথিয়াম 2+, এখানে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে, কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, একমাত্র শক্তি স্তরে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা এই হিলিয়াম প্লাস আয়ন হয়ে যাবে, অর্থাৎ এই আয়নে একটা ইলেকট্রন রয়েছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ এটা যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় অর্থাৎ 2+ আয়ন হয়, এখানেও একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। তার মানে বিষয়টা হলো হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যাদের রয়েছে তাদের বর্ণালী এই বোর পরমাণু মডেলের সাথে ব্যাখ্যা করা যায়, কিন্তু যাদের বহু ইলেকট্রন রয়েছে অর্থাৎ একের অধিক সংখ্যক ইলেকট্রন রয়েছে তাদের বর্ণালী এই বোর পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়নসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীটা এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর, বোর তত্ত্ব অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রনের প্রতিটা ধাপান্তরের জন্য বর্ণালীতে একটি রেখা পাওয়া যাওয়ার কথা। অর্থাৎ এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে প্রতিটি ধাপান্তরের জন্য বর্ণালীতে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু উচ্চ শক্তির বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায় যে একটি রেখার উপর আরো একাধিক রেখা উৎপত্তি ঘটেছে। তাহলে এই সকল সূক্ষ্ম রেখার উৎপত্তি কেন হয়েছে এগুলো এই বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। নাম্বার 3, অতি ক্ষুদ্র বলে ইলেকট্রন কখনো কণা আবার কখনো তরঙ্গের মতো আচরণ করে। এখন বোর তত্ত্বে শুধু ইলেকট্রনের কণা ধর্মটা বিবেচনা করা হয়েছে, কারণ ইলেকট্রনের তরঙ্গ ধর্মটা তখনও জানা ছিল না। যেহেতু ইলেকট্রনের তরঙ্গ ধর্ম বিদ্যমান, এটা কিন্তু বোর তত্ত্বে কল্পনা করা হয়নি, তাহলে এটা একটা ত্রুটি। 4 নাম্বার, এই বোর তত্ত্বের সাহায্যে জিম্যান প্রভাব তারপরে স্টার্ক প্রভাব এগুলো ব্যাখ্যা করা যায় না, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু জানা প্রয়োজন জিম্যান প্রভাবটা কি আর স্টার্ক প্রভাবটা আসলে কি। জিম্যান প্রভাব, হ্যাঁ, এই যে পারমাণবিক বর্ণালীর কথা বললাম, অনেক সময় দেখা যায় যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই একটা পারমাণবিক বর্ণালী আরো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটি বর্ণালী রেখা আরো অধিক সংখ্যক রেখায় বিভক্ত হয়ে যায়। এই প্রভাবকেই বলা হচ্ছিল জিম্যান প্রভাব। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটি পারমাণবিক বর্ণালী রেখা আরো যে একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায় এটাকেই বলা হচ্ছিল জিম্যান প্রভাব। কারণ বিজ্ঞানী জিম্যান এটা প্রথম লক্ষ্য করেন, এই কারণেই তার নাম অনুসারে এই প্রভাবটাকে বলা হচ্ছে জিম্যান প্রভাব। ঠিক একই রকম তড়িৎ ক্ষেত্রের প্রভাবেও একই বিষয়টা লক্ষ্য করা যায়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটি বর্ণালী রেখা আরো একাধিক অধিক সংখ্যক রেখায় বিভক্ত হয়ে যায়। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই একটা বর্ণালী রেখা একাধিক রেখায় যে বিভক্ত হয়ে যাওয়ার যে বিষয়টা, এটাকে বলা হচ্ছিল স্টার্ক প্রভাব, কারণ বিজ্ঞানী স্টার্ক এটা আবিষ্কার করেন। এই সকল জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাবের ঘটনাটা এই বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, এটা একটা ত্রুটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে এবং এর ত্রুটিগুলো ব্যাখ্যা করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটা এখানে শেষ করছি।